আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পরিসংখ্যান নিয়ে আলোচনা করব, গণিত বইয়ের অধ্যায় 17। আর পরিসংখ্যান সম্পর্কিত আলোচনা ষষ্ঠ শ্রেণী থেকেই পড়ে আসছো। ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে অনেক কিছু আমরা পড়ে ফেলেছি। আমি সরাসরি মূল কথায় চলে যাব এই অধ্যায়ের। দেখো, আমরা জেনেছি সংখ্যাসূচক তথ্যগুলোকে পরিসংখ্যানের উপাত্ত বলা হয়ে থাকে, আর এই উপাত্তই হচ্ছে পরিসংখ্যানের কাঁচামাল। অবিন্যস্তভাবে উপাত্তগুলো থাকে, আবার বিন্যস্তভাবেও থাকে। আমরা অঙ্কের সুবিধার্থে আমরা অবিন্যস্ত উপাত্তগুলোকে বিন্যস্ত করে সাজিয়ে নেই, মানের ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে। আবার আমরা বিন্যস্ত করতে সারণীভুক্ত করেও করতে পারি। সারণীভুক্ত করেও আমরা বিন্যস্ত করতে পারি উপাত্তসমূহকে। এখন কোনো উপাত্ত সারণীভুক্ত যদি আমরা করতে চাই, তাহলে প্রথমেই আমাকে পরিসর নির্ণয় করতে হয়। অষ্টম শ্রেণীতে কিন্তু পড়ে ফেলেছ, যখনই আমরা সারণীভুক্ত করেছি উপাত্তগুলোকে, প্রথমে আমরা পরিসর বের করেছি। পরিসর বের করে আমরা একটা নির্দিষ্ট শ্রেণী ব্যবধান ধরে নিয়েছি, সেই শ্রেণী ব্যবধানে শ্রেণী সংখ্যা নির্ণয় করেছি। প্রথমে পরিসর বের করেছি, তারপরে নির্দিষ্ট একটা শ্রেণী ব্যবধান ধরে নিয়ে তারপরে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করেছি। তারপরে আমরা ট্যালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা মাধ্যমে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করেছি। এই পর্যন্ত মোটামুটি আমাদের অষ্টম শ্রেণীতে ছিল। সাথে ওখানে আমরা গড় শিখেছিলাম, গাণিতিক পদ্ধতিতে গড় বের করা শিখেছি, সাথে আমরা ওখানে আয়তলেখ অঙ্কন করাও শিখেছি। দেখো, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই আজকে। তার মানে যখনই আমরা অবিন্যস্ত উপাত্তগুলোকে বিন্যস্ত করি সারণীভুক্ত করে, প্রথমে আমাদের পরিসর বের করতে হবে। আর পরিসর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। শ্রেণী ব্যবধান একটা নির্দিষ্ট, তুমি 5 ধরতে পারো, 6 ধরতে পারো, 10 ধরতে পারো, এটা তোমার ইচ্ছে। অনেক সময় প্রশ্নে যা দেওয়া থাকবে আমাকে তো সেটা ধরতেই হবে। তারপরে পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাই? শ্রেণী সংখ্যা। ব্যাস, শ্রেণী সংখ্যা পাওয়া গেলে আমরা ছক করে নিয়ে, তাহলে দেখো ট্যালি চিহ্নের মাধ্যমে আমরা গণসংখ্যা সারণী তৈরি করে থাকি। তাহলে গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে সাধারণত 3টি কলাম দরকার হবে। প্রথমটি হচ্ছে শ্রেণী ব্যবধি, তারপরটি হচ্ছে তোমার ট্যালি চিহ্ন, আর একটি হচ্ছে গণসংখ্যা। তার মানে গণসংখ্যা বের করার যে সারণী ট্যালি চিহ্নের মাধ্যমে, সেটি হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী বলা হয়ে থাকে। এখানে আমাকে আর বাড়তি কোনো কাজ করতে হবে না। যদি কখনো বলা হয় গণসংখ্যা সারণী তৈরি করো, তাহলে আমরা শুধুমাত্র ট্যালি চিহ্নের মাধ্যমে সেখানে গণসংখ্যা সারণী তৈরি করব, আর আমাকে পরিসর শ্রেণী ব্যবধান নিয়ে শ্রেণী সংখ্যা বের করতেই তো হচ্ছে। এখন আমরা পরিসংখ্যানে যে এই যে উপাত্তগুলো ব্যবহার করে থাকি, এই উপাত্তগুলো 2 ধরনের চলক হিসেবে আছে আমাদের কাছে। তাহলে দেখো, চলক কী জিনিস? পরিসংখ্যানে যে উপাত্তগুলো বের করি আমরা, এগুলো হচ্ছে আমাদের চলক। চলক 2 প্রকার, একটি হচ্ছে বিচ্ছিন্ন চলক, আরেকটি হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এখন বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন চলক কাকে বলা হয়? বিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলক পূর্ণ সংখ্যা, যে চলকগুলো সবসময় আমাদের পূর্ণ সংখ্যা হবে। দেখো, পূর্ণ সংখ্যা হবে। আর যে চলক মান যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, সেগুলি হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন চলক। এখন পূর্ণ সংখ্যা আর বাস্তব সংখ্যা পার্থক্যটা এইভাবে আমাকে বুঝে নিতে হবে। দেখো, আমি এখানে উদাহরণ দিয়ে রেখেছি। যেমন বিচ্ছিন্ন চলক, প্রাপ্ত নম্বর এবং জনসংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক। তাহলে এখানে কীভাবে বিচ্ছিন্ন চলক আমি বুঝতে পারবো? দেখো, আমাকে যদি বলা হয় তুমি গণিতে কত নম্বর পেয়েছো, ফার্স্ট মান্থলিতে গণিতে কত নম্বর পেয়েছো, তাহলে আমি বলবো 25, 24, 23। আমি কিন্তু কখনো দশমিকে বলি না যে আমি 22.3 পেয়েছি, 22.5 পেয়েছি। ঠিক আছে? তার মানে হচ্ছে সবসময় নম্বর কী হয়ে থাকে? পূর্ণ সংখ্যা হয়ে থাকে। আবার জনসংখ্যার ক্ষেত্রেও আমাকে যদি জিজ্ঞেস করা হয় পরিবারের সদস্য সংখ্যা কয়জন, আমরা কিন্তু কখনোই বলতে পারবো না আমার পরিবারের সদস্য সংখ্যা 3.5 জন, 3.6 জন, 2.5 জন বলা যাবে? তার মানে জনসংখ্যা সবসময় পূর্ণ সংখ্যায় হবে। তার মানে দেখো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারছো যে যেগুলো সবসময় পূর্ণ সংখ্যা হয় সেটাকেও আমরা বলবো বিচ্ছিন্ন চলক। আর যেগুলো তোমার দশমিকে আসতে পারে, মানে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, আবার দশমিকও হতে পারে, সেগুলো হচ্ছে কি? অবিচ্ছিন্ন চলক। তার মানে যেটাকে দশমিকে লেখা যাবে না
সবসময় পূর্ণ সংখ্যায় আসবে, বাস্তব সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যা নয়, সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। আর দেখো তাপমাত্রা, হ্যাঁ আজকে 32.3 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তারপরে বয়স তো আমাদের দশমিকে হতেই পারে। উচ্চতা যে 5 কারো উচ্চতা 55.3 সেন্টিমিটার হতেই পারে। ওজন 40.5 কেজি। দেখো তাহলে আমরা মূল অঙ্কে চলে যাই। গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা যখন পড়েছি গাণিতিক গড় অষ্টম শ্রেণীতে, সেখানে দেখো আমরা এইভাবে পড়েছি যে গাণিতিক গড়ের সূত্রটা ছিল এরকম 1/n সামেশন fi xi, আর এখানে আয়ের মান হচ্ছে 1 থেকে কি পর্যন্ত। তাহলে এখানে আমরা অনেক সময় এইভাবেও লিখেছি অষ্টম শ্রেণীতে যে সামেশন fi xi ডিভাইডেড বাই n। হ্যাঁ এটিও একই কথা। দেখো তাহলে এখানে n হচ্ছে কি উপাত্তের সংখ্যা, n হচ্ছে উপাত্তের সংখ্যা, fi হচ্ছে গণসংখ্যা, আর xi হচ্ছে শ্রেণীর মধ্যমান। এগুলো তোমাদের আগেরই পড়া। কিন্তু fi xi এটা হচ্ছে i শ্রেণীর গণসংখ্যা, i শ্রেণীর মধ্যমান, মানে যে শ্রেণীতে আছে ওই শ্রেণীরই গণসংখ্যা, ওই শ্রেণীর মধ্যমান। কে হচ্ছে শ্রেণীর সংখ্যা আমরা বলে থাকি। আর নবম শ্রেণীতে এসে আমরা কিন্তু এই গাণিতিক গড়টা অষ্টম শ্রেণীতে পড়েছি, আর নবম শ্রেণীতে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় চাওয়া হয়ে থাকে। তখন আমরা অপেক্ষাকৃত সহজ করার জন্য অঙ্কটা দেখো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নিয়মটা জেনে নিই। এটা হচ্ছে প্রথমে সূত্রটা হচ্ছে a প্লাস সামেশন fi ui ইন্টু এইচ ডিভাইডেড বাই n। তাহলে এখানে খেয়াল করো, এ হচ্ছে আনুমানিক গড়। এ কি আনুমানিক গড়, এটা আমরা অঙ্কের মধ্যে বুঝিয়ে দেব। এ হচ্ছে আনুমানিক গড়, আর fi xi, এখানে fi হচ্ছে গণসংখ্যা, ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতিরও আমরা বলবো ওখানে অঙ্কের মাধ্যমে, আর n হচ্ছে উপাত্তের সংখ্যা, আর এইচ হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি। এখন শ্রেণী ব্যাপ্তি 5 থাকতে পারে, 6 থাকতে পারে, 10 থাকতে পারে, যা থাকবে সেটা। ঠিক আছে, তাহলে দেখো এই একটি সূত্র আমাদের এই অধ্যায়ে, মানে আমাদের এই প্রথম, তৃতীয় এবং অর্ধবার্ষিকী শুধু আমাদের গড়, আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজ আছে। এর মধ্যে আমাদের শুধু এই একটি সূত্র ব্যবহার করতে হবে, গড়ের সূত্রটি। ঠিক আছে, আমরা মূল আলোচনায় অঙ্কে চলে যাই। দেখো আমরা বইতে ওই রকমভাবে অনেকগুলো অঙ্ক দেওয়া নেই প্রত্যেকটির জন্য। তাহলে আমরা একটা কাজ করছি, 10 নম্বর অঙ্কটা দিয়েই আমরা গড়, আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজ করে নিচ্ছি। তাহলে এখন দেখো গড়, আমরা সবাই ছকে চলে যাই। দেখো এখানে বলা হয়েছে যে একটি 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের সারণী দেওয়া আছে, তোমাকে গড় বের করতে হবে। আচ্ছা দেখো আমি 10 নম্বর বইয়ের তোমার উপাত্তগুলো নিয়ে অঙ্কটা করার চেষ্টা করছি। দেখো তাহলে গড় নির্ণয়, তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী তৈরি করা হলো। এখন খুব ভালো করে এখানে খেয়াল করবে সারণীটি। দেখো তাহলে আমার যা যা দেওয়া ছিল, শ্রেণী ব্যাপ্তি দেওয়া ছিল 31 থেকে 40, মানে 10 করে শ্রেণী ব্যবধান ছিল। আমি সবগুলো শ্রেণী লিখে নিয়েছি। আর তারপরে গণসংখ্যা দেওয়া ছিল, গণসংখ্যা আমি সবগুলো লিখে নিয়েছি। এখন আমার দরকার হচ্ছে শ্রেণী মধ্যমান। দেখো কারণ কি, আমরা যে সূত্রটি পড়েছিলাম, সূত্র কিন্তু আমার এখানে আমি লিখে নিয়েছি নিচে এ, তার মানে তোমার আনুমানিক গড় লাগবে fi ui n এবং h। তোমার শুধুমাত্র প্রশ্নের মধ্যে দেওয়া আছে হচ্ছে গিয়ে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। আমি শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যার ঘরটা লিখে নিয়েছি, ধরে নাও এগুলো লিখে নিই বাকিগুলো। তাহলে আমার ঘর লাগছে কি কি, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, আর সর্বশেষটা হচ্ছে fi ui। ধাপ বিচ্যুতিকে ui দিয়ে প্রকাশ করেছে আমরা, আর গণসংখ্যাকে fi দিয়ে প্রকাশ করেছি। এখন শ্রেণী মধ্যমান কিভাবে বের করি? শ্রেণী মধ্যমান হচ্ছে আমরা এটা হচ্ছে নিম্ন সীমা আর এটা হচ্ছে উচ্চ সীমা। নিম্ন সীমা এবং উচ্চ সীমার যোগফলকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে শ্রেণী মধ্যমান পাওয়া যাবে। 31 এবং 40কে ভাগ করলে 71, 71কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 35.5। তাহলে দেখো একইভাবে 41 আর 50কে ভাগ করলে আসবে 91, 91কে যদি ভাগ করে দাও আসবে 45.5। তবে একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটি আমরা এরকম ভাগ করে, মানে দুটিকে যোগ করে যে 2 দিয়ে ভাগ করছি,
নিম্ন সীমা এবং উচ্চ সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে যে বের করছে, আমি শুধুমাত্র একটি বের করেও বাকিগুলো লিখতে পারি। কীভাবে দেখো, এখন আমাকে শ্রেণী ব্যবধানটাকে দেখতে হবে। শ্রেণী ব্যবধান কত আছে? তুমি যদি 31 থেকে 40 পর্যন্ত গুণে যাও দেখা যাবে 10। তাহলে প্রথম মধ্যমানটা বের করে আমি শুধু 10 করে যোগ করে দিয়েছি। দেখো 10 করে যোগ করে দিলেই, তাহলে 10 করে যোগ করলে 45, 55, 65.5, 70, দেখো একেবারে শেষ পর্যন্ত এসেছি। তোমার কি তার প্রত্যেকটি এরকম যোগ করে 2 দিয়ে ভাগ করে দরকার নেই। এখন গণসংখ্যা যা ছিল তাই এখন আমার ধাপ বিচ্যুতি। দেখো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই ধাপ বিচ্যুতিটা কি? ধাপ বিচ্যুতি হচ্ছে তুমি যে কোনো জায়গায় ধাপ বিচ্যুতি তুমি ধরতে পারো। ধাপ বিচ্যুতি তার আগে তোমাকে এ ধরতে হবে। ধাপ বিচ্যুতির সূত্র হচ্ছে xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। তাহলে এখন দেখো এখানে আমাদের আমি কোনটাকে আনুমানিক গড় ধরবো? তাহলে গড় সাধারণত মাঝামাঝি থাকে, উপাত্তের মাঝামাঝি দিকে। আর আমরা একটা তুমি যে কোনটাকেই ধরতে পারো। এখানে তুমি এক্স যে কোনো উপাত্তকেই তুমি xi হিসেবে ধরতে পারো এখানে। তারপর আমরা সবসময় সুবিধার জন্য দেখব সবচেয়ে গণসংখ্যা যেখানে বেশি, গড় কিন্তু ওই শ্রেণীর মধ্যেই থাকে। তাহলে আমরা চেষ্টা করব ওই শ্রেণীর মধ্যে থাকে সাধারণত। তাহলে আমরা যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি ওই শ্রেণীর মধ্যমানটাকে আমরা এ ধরে নেব আনুমানিক গড়। তাহলে এই 65.5কে আমরা এ ধরে নিয়েছি আনুমানিক গড়। এটা কিন্তু তুমি ইচ্ছে করলে এটাকেও ধরতে পারো, যে কোনোটাকেই ধরতে পারো তুমি। এখানে যা আছে সবগুলোকেই, এখানে শ্রেণীর মধ্যমান যেটা আছে যে কোনো শ্রেণীর মধ্যমানকেই তুমি আনুমানিক গড়টা ধরে নিতে পারো। তারপরে আমি বলেছি এখানে সবচেয়ে গণসংখ্যা যেখানে বেশি আমরা সেই শ্রেণীর মধ্যমানটাকে নিলে অঙ্কটা সুবিধা হবে আমাদের। দেখো এখন তাহলে যে শ্রেণীতে, এটা তুমি এখানে বসাও। তাহলে এই শ্রেণীর xi কত এখানে দেখো, তাহলে এখানে কিন্তু সূত্রটা কি xi মাইনাস এ। তাহলে এখানে xi কিন্তু এটা তো xi, সবগুলোই তো xi। তাহলে xi হচ্ছে 65.5। তাহলে এখানে 65.5 মাইনাস, তারপর এও ধরেছো তুমি এটাকেই, তাহলে মাইনাস 65.5। তার মানে এই সবগুলোতে xi, তাহলে এটাও xi হিসেবে আছে আবার এ হিসেবে আছে। তার মানে 65.5 থেকে যদি 65.5 বাদ দিয়ে দাও তার মানে 0 আসবে। 0কে যদি h হচ্ছে শ্রেণী ব্যবধান 10, তাহলে তুমি যদি 10 দিয়ে ভাগ করে দাও তখন তোমার কি আসবে 0। তার মানে এখানে হবে ধাপ বিচ্যুতিটা কত আসবে আমার 0। আমি আবার বলছি, দেখো সূত্রটা হচ্ছে এটা তো আমার প্রত্যেকটাই কিন্তু xi, এই শ্রেণীতে এগুলো শ্রেণীর মধ্যমান সবাই হচ্ছে xi, কিন্তু একটি xi-কে আমরা এ ধরে নিয়েছি আনুমানিক গড়। তাহলে এটা xi মাইনাস এ, তাহলে এটা এই শ্রেণীর xi থেকে আমি আনুমানিক গড় বিয়োগ করছি। তাহলে 65.5 xi, আবার এ হিসেবেও আমি ধরেছি কি 65.5। তাহলে 0 আসবে। এই হচ্ছে 10, 10 দ্বারা ভাগ করলে 0কে তো 0ই আসবে। আর দেখো এখন তুমি যেগুলো মান যদি এরকম করে বসাতে থাকো তাহলে দেখো আমাদের একটা নির্দিষ্ট তুমি এখানে বসিয়ে দেখতে পারো। আবার দেখো এখানে 55, তাহলে xi যদি এই শ্রেণীতে যখন যাচ্ছে আমি 55.5 থেকে যদি এ বাদ দাও, এ কত এখানে 65.5, তাহলে 55.5 থেকে 65.5 বিয়ে করলে থাকবে -10। তাহলে -10কে যদি নিচে এইচের মান 10 দ্বারা ভাগ করো কত আসবে -1। একইভাবে এখানে আমরা দেখো সব বের করতে পারি, তবে আমরা এই হিসাবটা শুধুমাত্র একেবারে সহজ করে ধরবো। দেখো যে শ্রেণীতে তুমি আনুমানিক গড়টা ধরে নিবে সেখানে ধাপ বিচ্যুতি সবসময় 0 হবে। কথাটা মনে রাখবে, কি বলছি, যে শ্রেণীতে তুমি আনুমানিক গড় ধরেছ, যে শ্রেণীর মধ্যমানটাকে আনুমানিক গড় ধরেছ সেই শ্রেণীতে ধাপ বিচ্যুতি 0। উপরের দিকে শুধু এক করে মাইনাস হতে থাকবে, -1, -2, -3, আর নিচের দিকে সবসময় পজিটিভ হতে থাকবে 1, 2, 3। আর আমি যে সূত্র ব্যবহার করেছি, সূত্র ব্যবহার করলে তুমি প্রত্যেকটা হিসাব করে দেখতে পারো, এরকমই পাওয়া যাবে। তাহলে দেখো আমরা কিন্তু প্রত্যেকটা হিসাব করবো না, সহজ করে আমরা শিখবো এটা, যেখানে ধাপ বিচ্যুতি 0 কখন যে শ্রেণীতে আমি আনুমানিক গড়টাকে ধরে নেব সেই শ্রেণী সবসময় ধাপ বিচ্যুতি 0ই আসবে। উপরের দিকে -1, -2, -3 এবং নিচের দিকে 1, 2, 3। এখন দেখো লাস্টটা তো বুঝতে পারছো fi ui, তার মানে আমার হচ্ছে এটা fi ছিল, এটা ui। তো প্রত্যেক শ্রেণীর fi ui আমরা কি করব, গুণ করে দেব। তো 3, 6, 18, -18, 8 দুগুণে -16। দেখো এখানে আমরা সবগুলো গুণ করে নিয়েছি। তাহলে এখন fi ui প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা শ্রেণীর fi ui এখন আমরা সবগুলোকে যোগ করব। এই যে আমাদের এখানে দেখো সূত্রের মধ্যে কি লাগবে, সামেশন fi ui। তাহলে এই যে আমাদের এই সবগুলো গণসংখ্যা কিন্তু টোটাল ছিল 50, আর এখন সামেশন fi ui বের করছে আমরা। সামেশন fi ui হচ্ছে এই সবগুলো fi ui কে আমরা যোগ করে দেব। তাহলে সামেশন fi ui এগুলো সব যোগ করলে হচ্ছে -19। এখন আমরা এখানে দেখো, তাহলে এখানে এইচ কিন্তু আমাদের 10 দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি, এখানে এইচ হচ্ছে 10 শ্রেণীব্যাপ্তি। তাহলে এর মান বসিয়ে দাও, এর মান হচ্ছে 65.5
সামেশন এফ আই ইউ আই এর মান হচ্ছে -19 ডিভাইডেড বাই এন হচ্ছে আমাদের 50 ইন্টু এইচ এর মান আমাদের 10 দেওয়া আছে। এখন এটাকে ক্যালকুলেশন করে যা আসে বের করে ফেলো। তাহলে দেখো এখানে 10 দিয়ে আমি যদি 50কে কেটে দিই তাহলে 5 থাকছে, প্লাস মাইনাস মাইনাস। তোমরা একটা কাজ করবে, 65.5 5 দিয়ে 19কে ভাগ করলে কত আসে দেখে নাও। দেখো তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে, আমি 5 দিয়ে 19কে ভাগ করে দেখছি 3.8। 3.8 এখন বিয়োগ করে দাও, দেখো কত আসে। ক্যালকুলেটরের মাধ্যমে সব বিয়োগ করবে, তো 61.7। এই ছিল আমাদের গড়। তাহলে গড়ের সূত্রটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এ প্লাস সামেশন এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এ হচ্ছে আনুমানিক গড়, যেটা হচ্ছে শ্রেণীর মধ্যমান, যে কোনো শ্রেণীর মধ্যমানকে তুমি ধরতে পারো। আর হচ্ছে সামেশন এফ আই ইউ আই হচ্ছে সবগুলো এফ আই ইউ আই এর যোগফল ডিভাইডেড বাই এন হচ্ছে তোমার টোটাল গণসংখ্যা, এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তাহলে একটা জিনিস খেয়াল করো, যখন আমাদের সারণীবদ্ধ কোনো উপাত্ত দেওয়া থাকবে, আমাকে গড় বের করতে বলা হবে, তখন কিন্তু আমরা 5টি কলাম করেছি, 1 2 3 4 5টি কলাম। একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা তোমার যদি দেওয়া থাকে তাহলে 5টি কলাম। একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এফ আই ইউ আই। এখন আমরা এই প্রশ্নটা দিয়ে আয়তলেখ অঙ্কনের চেষ্টা করব। তোমরা অষ্টম শ্রেণীতেই পড়ে ফেলেছ যে আয়তলেখ কীভাবে অঙ্কন করতে হয়। দেখো আয়তলেখ হচ্ছে অবিচ্ছিন্ন, প্রথমে আমরা যে শ্রেণী থাকবে সেটাকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা শ্রেণী ব্যাপ্তি বের করব, তারপরে আমরা সেই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি নিয়ে আয়তলেখ অঙ্কন করব। তাহলে দেখো আমাদের এখানে উপাত্তগুলো যে দেওয়া ছিল আমি ছক করে রেখেছি, তাহলে শ্রেণী ব্যাপ্তি যা দেওয়া ছিল, গণসংখ্যা যা দেওয়া ছিল লিখে নিয়েছি। এখন আমি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি বের করব। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি নিয়ে অনেকেই কনফিউজড থাকে, আসলে কিভাবে আসে। দেখো আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি হচ্ছে, তোমাকে যেটি করতে হবে সেটি হলো, এখানে আমি একটু মার্ক করে দিচ্ছি বোঝার জন্য। দেখো একটি শ্রেণীর নিম্ন সীমা, এটি হচ্ছে উচ্চসীমা, এটা হচ্ছে তারপরের শ্রেণীর উচ্চসীমা। একটি শ্রেণীর উচ্চসীমা এবং তারপরের শ্রেণীর নিম্ন সীমার দুটির গড়, তাহলে 40 প্লাস 41 আসবে 81। এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও আসবে হচ্ছে 40 পয়েন্ট, এটাকে যদি 81কে 2 দিয়ে ভাগ করে দাও আসবে 40.5। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, আমি যা বলার চেষ্টা করছি। একটি শ্রেণীর উচ্চসীমা এবং তারপরের শ্রেণীর নিম্ন সীমাকে যদি যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দেই, তার মানে ওই দুটির গড়টা হবে একটি শ্রেণীর নিম্ন সীমা এবং অপর শ্রেণীর উচ্চসীমা। তাহলে এই শ্রেণীর, যেহেতু এই শ্রেণীর আমি দেখো উচ্চসীমা নিয়েছিলাম, এই শ্রেণীর নিম্ন সীমা নিয়েছিলাম, তাহলে এই দুটির গড় যা এসেছে তাহলে এই শ্রেণীর সেটা উচ্চসীমায় হবে। তাহলে আমাদের হয়েছে কত এখানে 40.5, আর এই শ্রেণীর নিম্ন সীমায় ব্যবহার করেছিলাম, তাহলে এই শ্রেণীর সেটা কি হয়ে যাবে, নিম্ন সীমা। তাহলে দেখো যেহেতু এই শ্রেণীর উপরে যদি আমাদের কোনো শ্রেণী নেই, এর আগে যদি শ্রেণী থাকতো তাহলে এখানে আমাদের কত থাকতো 30। তাহলে 30 আর এটাকে যদি যোগ করে দিতে তখন সেটা দেখো কত যোগ করে ভাগ করে দিলে আমাদের আসতো, এটা হচ্ছে 30.5। একইভাবে দেখো আমরা যদি এটাকে করি, এই দুটি যোগফল আসবে হচ্ছে 101, 2 দিয়ে ভাগ করলে আসবে 50.5। তাহলে সেটা কি হবে, ওই শ্রেণীর উচ্চসীমা আর তার পরের শ্রেণীর নিম্নসীমা, দেখো আমি আগে বের করে রেখেছি, তাহলে হচ্ছে 50.5। আর আমরা এইভাবে না শিখে যদি এইভাবেও শিখতে চাই তাহলেও হবে যে, দেখো কীভাবে, যে এই যে নিম্নসীমা এবং উচ্চসীমা, নিম্নসীমা থেকে 0.5 বিয়োগ, নিম্নসীমা থেকে 0.5 বিয়োগ করবো আর উচ্চসীমার সাথে 0.5 যোগ করব, ব্যাস তাহলে হয়ে যাবে। তার প্রথমটা দেখো, এটা থেকে যদি তুমি 0.5 বিয়োগ করে দাও তাহলে 30.5, আর উচ্চসীমার সাথে যদি 0.5 যোগ করে দাও 40.5। দেখো শ্রেণী ব্যবধান যেহেতু 10 করে, আমি কিন্তু একটি মাত্র বের করব, আর বাকি সবগুলোকে দেখো আমি যোগ করে দিয়েছি। শ্রেণী ব্যবধান 10 করে ছিল, আমি 10 করে যোগ করেছি, এটার সাথে সব 10 করে যোগ করে দিয়েছি। আবার এদিকে দেখো এটাকে 40 ছিল, সবগুলো 10 করে যোগ করে দিয়েছি। এভাবে তুমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে পারো। এখন আমরা সরাসরি তোমার গ্রাফ পেপার নিয়ে অঙ্কটা করতে যাচ্ছি। দেখো আমি গ্রাফ পেপার আগে দাগগুলো টেনে নিচ্ছি। দেখো আমি যে গ্রাফ পেপারটা নিয়েছি একেবারে দেখো, পরীক্ষা আমাদের সবচেয়ে এই বামের দাগটাকে আমি সবচাইতে বামের যেটা সেটাকে একটা অক্ষ নিয়েছি, আর সবার নিচেটাকে আমি একটা অক্ষ নিয়েছি। তাহলে দেখো এটা হচ্ছে মূলবিন্দু ও, তাহলে যেটা আমাদের আনুভূমিক রেখা আছে সেটাকে আমরা সবসময় এক্স ধরে থাকি, আর যেটা উলম্বভাবে আছে সেটাকে আমরা ওয়াই ধরে থাকি। এখন দেখো আমরা এই যে এক্স অক্ষ বরাবর
এক্স অক্ষ বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নেব। এখন এখানে আমাকে লক্ষ্য করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দেখো 30.5, তার মানে এখানে 0 থেকে 30.5 কিন্তু অনুপস্থিত, 0 থেকে 30.5 পর্যন্ত অনুপস্থিত। এই জন্য আমরা এখানে 5টি ঘর আমরা ফাঁকা রেখেছি। দেখো এখান থেকে আমি শুরু করব। তাহলে দেখো এই যে 5টি ঘর পরপর যে আমাদের একটা করে বোল্ড করে দাগ দেওয়া আছে, এই যে তাহলে এগুলোকে আমরা নিয়ে নিচ্ছি 5 ঘর পরপর। তাহলে দেখো প্রথম অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ছিল আমাদের, খেয়াল করে এখানে 30.5, তারপরে দেখো 40, 50, 60, 70 যেদিকে দেখো মানে একটা বাদ দেওয়া যাবে না, কিন্তু আমি লিখে নিচ্ছি 40.5। দেখো আমি কিন্তু সবগুলোর মধ্যে আমি লিখে নিয়েছি যে 30, 40 সব শ্রেণী মধ্যমান আমার যা পর্যন্ত ছিল 100.5 সে পর্যন্ত লিখে নিয়েছি। আর এইবার আমরা ওয়াই অক্ষ বরাবর দেখো, ওয়াই অক্ষ বরাবর আমরা 5 ঘর পরপর, এটাকে 5, এদিকে কিন্তু গণসংখ্যা আমরা ব্যবহার করব। তাহলে 5 ঘর পরপর 10, 15, কত পর্যন্ত আছে সর্বোচ্চ 12 পর্যন্ত আছে আমার গণসংখ্যা, তো 50 পর্যন্ত দিলেই হয়ে যাচ্ছে। এখন দেখো তাহলে আমরা এখানে ভালো করে খেয়াল করব, যেহেতু ক্যামেরার মাধ্যমে দেখানো একটু কষ্ট হচ্ছে, তারপর একটু তোমাদের একটু ছকটা উপরে থাকবে, ভালো করে দেখে নিবে বাসায় যখন প্র্যাকটিস করবে। তাহলে দেখো 30.5 আর 40.5 দুটির মধ্যে আছে কত 6। তাহলে দেখো আমরা এখানে 30.5 বরাবর 6 ঘর গিয়েছি আর 40.5 বরাবর 6 ঘর গিয়েছি। এরপরে আমরা এটা যোগ করে আয়তলেখ অঙ্কন করে নিলাম একটা। তাহলে প্রথম শ্রেণী শেষ। এবার দ্বিতীয় শ্রেণীতে যাব। 40.5 আর 50.5 এটির জন্য আছে গণসংখ্যা 8। তাহলে 40.5 বরাবর হচ্ছে 8 ঘর গুণে যাবে, আর 50.5 জন্য 8 ঘর গুণে যাও। হ্যাঁ, এটাকে যোগ করে এখানেও আমরা একটা আয়তলেখ অঙ্কন করে ফেলব। এইভাবে আমরা প্রত্যেকটাই বের করব। দেখো আমরা সবগুলো গণসংখ্যা বসিয়ে আমরা এইরকম আয়তলেখ পেয়ে গিয়েছি। তাহলে এখন খেয়াল করো, এখন ভালো করে খেয়াল করবে, এই 0 থেকে 30.5 পর্যন্ত কিন্তু আমাদের এখানে নেই। তার মানে এটাকে আমরা আগে ব্যবহার করতাম আমরা ভাঙা চিহ্ন, এখন আমরা ছেদ চিহ্ন ব্যবহার করি এরকম আড়াআড়িভাবে দুটি দাগ দিয়ে। এখন এদিকে একটা জিনিস খেয়াল করো, দেখো এইদিকে কিন্তু 1, 2, 3, 4, 5 মানে এক ঘরকে তুমি একই ধরেছ, ক্ষুদ্রতম যে বর্গক্ষেত্র আছে আমাদের ছোট ছোট একটাকে একই ধরেছ। কিন্তু ডান দিকে দেখো, এইদিকে 1, 2, 3, 4, 5 আমি গিয়েছি 5 ঘর, কিন্তু আমার এখানে দেখো শ্রেণী ব্যবধান কত ছিল 10। তার মানে তুমি এক ঘরকে কয় একক ধরেছ 2 একক। দেখো তাহলে এক্স অক্ষ বরাবর তুমি এক ঘর গিয়েছো 5 ঘর নিয়েছো 10 ঘর, তার মানে এক ঘর সমান নিয়েছো 2 একক। আর ওয়াই অক্ষের দিকে তুমি যদি এই দিকে চিন্তা করো, যখন তুমি ওয়াই অক্ষের দিকে নিয়েছো, ওয়াই অক্ষের দিকে কিন্তু এক ঘর সমান এক একক নিয়েছো। এখন আমরা একটু বর্ণনা দিয়ে দেবো যে দেখো ছক কাগজে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়েছি। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য, এই দিকে দেখো এক ঘর গেলে আমরা 2 একক নিয়েছি, মানে কি 5 ঘর গেলে 10 নিয়েছি, কিন্তু দেখো 10 করে আমাদের এখানে আছে ব্যবধান। তার মানে এক ঘর সমান আমরা নিয়েছি 2 একক। আর ওয়াই অক্ষের দিকে কিন্তু আমরা ওয়াই অক্ষের দিকে দেখো এক ঘর গেলে একই নিয়েছি, যেমন 6 ঘরে যাওয়ার জন্য আমি 6 ঘরে গিয়েছি, কিন্তু 6টা গণসংখ্যার জন্য 6 গণসংখ্যা হলে 6 ঘর গিয়েছে, 8 হলে 8 গিয়েছে 8 ঘর। তাহলে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে আমরা 1 একক ধরেছি। দুটি লাইন শেষ এবং লাস্ট লাইনটা হচ্ছে এই যে এটা, যে এক্স অক্ষে দেখো 0 থেকে 30.5 পর্যন্ত এই সংখ্যাগুলো বিদ্যমান বোঝাতে মানে আছে বোঝাতে আমরা এখানে একটা ছেদ চিহ্ন ব্যবহার করে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই বর্ণনাতে কিন্তু 1 নম্বর থাকে, ঠিক আছে। এরপরে আমরা তোমার গণসংখ্যা বহুভুজ আঁকবো। দেখো গণসংখ্যা ওই একটা অঙ্ক দিয়ে কিন্তু আমরা গণসংখ্যা বহুভুজ করার চেষ্টা করছি, ওই 10 নম্বর প্রশ্নটার উপাত্তগুলো দিয়েই। গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে তোমার শ্রেণী মধ্যমান দরকার হয়। এটা দুইভাবে আঁকা যায়, একটি হচ্ছে আয়তলেখ একে আঁকা যায়, আবার হচ্ছে শুধুমাত্র গণসংখ্যা বহুভুজ আঁকতে মধ্যমান ব্যবহার করেও আঁকা যায়। তাহলে আমরা যেহেতু একটু আগে আমরা গণসংখ্যা আয়তলেখ এঁকেছি, এখন আমরা শুধু সরাসরি তোমার গণসংখ্যা বহুভুজ আঁকা শিখছি, পরে আয়তলেখের মাধ্যমে আমরা শিখে নেব। তাহলে দেখো শ্রেণী মধ্যমান ব্যবহার, শ্রেণী মধ্যমান তো জানি নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করতে হবে, তাই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 35.5। আর যেহেতু শ্রেণী ব্যবধান 10 করে নিচের দিকে যোগ করে দিলেই হয়ে যাবে। 10 যোগ করলে আসবে 40.5, 50.5, 60, 75, 85, 95.5। এই এখন আমি সরাসরি গ্রাফ পেপারে চলে যাচ্ছি। দেখো তাহলে আমরা
এখানেও আমি আগে অক্ষগুলো নিয়ে নিচ্ছি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। দেখো আগের মতোই আমরা এখানে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়েছি। এখানে আমরা 5 ঘর পর 5, 10, 15 এইভাবে নিয়েছি। এখন আমরা এই দিকে নেব, আয়ত লিখে অবিচ্ছিন্ন শ্রেণী বানিয়েছিলাম, আর এখন কিন্তু আমাদের আছে শ্রেণী মধ্যমান, আমরা এইদিকে নেব শ্রেণী মধ্যমান। তবে দেখো সর্বপ্রথম মধ্যমানটি আছে আমার 35.5, তাহলে দেখো 35.5 আছে, সাথে সর্বশেষটি আছে আমার 95.5। তাহলে আমরা একটা কাজ করব, এই গণসংখ্যা বহুভুজ যখন আমরা আঁকবো, বহুভুজ তো বুঝতেই পারছো অনেকগুলো বাহু থাকবে, ত্রিভুজে 3টি বাহু থাকে, চতুর্ভুজে 4টি বাহু, পঞ্চভুজে 5টি বাহু। এখানে বহুভুজ মানে অনেকগুলো বাহু দ্বারা একটা আবদ্ধ ক্ষেত্র হবে। যাই হোক, এখন আমরা একটা কাজ করব, এখানে দেখো 0 থেকে 35 পর্যন্ত কিন্তু অনুপস্থিত, হ্যাঁ সেটা ঠিক আছে। এখন আমরা এই চিত্রটা একটু সুন্দর দেখানোর জন্য আমরা এখানে যেমন আয়ত লিখে দেখো, এখানে শুধু এখানে 5 ঘর বাদ রেখেছিলাম, আর এখানে আমরা 5 ঘর বাদ রেখে আমরা একটা চিন্তা করবো এরকম যে 35.5-এর আগে আরও একটা শ্রেণীর মধ্যমান আমরা ব্যবহার করব, এবং একদম সর্বশেষ যেটি আছে 95.5 এর পরেও একটা শ্রেণী মধ্যমান ব্যবহার করব, কারণ আমরা এগুলোকে মিলিয়ে দেওয়ার জন্য। তাহলে দেখো, তাহলে এখানে যেহেতু আমরা স্বাভাবিকভাবে আমরা এখানে একটা 5 ঘর বাদ দিয়ে রাখবো, যেহেতু কিন্তু 35 পর্যন্ত নাই আমাদের, 35.5 পর্যন্ত, তার এর আগে যদি আরেকটা শ্রেণী হয় সেটা দেখো, যেহেতু 10 করে ব্যবধান, এটা যদি 35.5 হয়ে থাকে তাহলে তার আগেরটা হবে 25.5, আর এই সর্বশেষটা এখানে আছে 95.5। এর পরে যদি শ্রেণী থাকতো মধ্যমান তাহলে আসতো 100.5। তার মানে দেখো, আমরা গণসংখ্যা বহুভুজ যখন আঁকবো তখন শুরুতে একটি শ্রেণী মধ্যমান বেশি নেব, আর সর্বশেষে এসে একটি শ্রেণী মধ্যমান বেশি নেব। তাহলে এটার আগে হচ্ছে 25, তার মানে আমরা 25 থেকে শুরু করব। তাহলে 25.5, তারপরে হচ্ছে 35.5, এইভাবে আমরা সবগুলো লিখে নিচ্ছি। দেখো আমরা এখানে একেবারে তাহলে শুরুতে 25.5 নিয়েছি, একটা বেশি নিয়েছি মধ্যমান, দেখো 35.5 থেকে শুরু, একটা আগে নিয়েছি, এবং সর্বশেষে 95.5 ছিল, আমরা একটা বেশি নিয়েছি 100.5। এখন আমরা অঙ্ক করে ফেলবো। দেখো তাহলে এখানে আমাদের প্রথম শ্রেণীটির এখানে আমাদের ছিল 35.5 বড় গণসংখ্যা ছিল 6, তাহলে এখানে 35 বরাবর 6 বসিয়ে দাও, প্রত্যেকটা এরকম বসিয়ে দাও। 45 পয়েন্ট বরাবর 8, 45.8 বরাবর 8, তারপরে 55 বরাবর 10, এইভাবে আমরা সবগুলো বসিয়ে সবগুলোকে যোগ করে দিচ্ছি। দেখো আমাদের সবগুলো বিন্দু বসানো শেষ, এখন আমরা এগুলোকে যোগ করে দেব, স্কেল দিয়ে যোগ করে দেবে এগুলো। এই দেখো যোগ করার পরে এটা কিন্তু আমাদের বহুভুজ হয়নি, দেখো কারণ আবদ্ধ হতে হবে, চতুর্ভুজ যেমন আবদ্ধ একটু, তাহলে এইরকম। তাহলে এই যে আমরা একটু বেশি নিয়েছিলাম, কারণটা কি, এই সর্বশেষ এখানে যখন শেষ এটার সাথে এটাকে যুক্ত করে দিলাম আমি এক্স অক্ষের সাথে। আবার দেখো এখানেও আমি এটার সাথে এই যে এখানে যে কিছু নেই বেশি নিয়েছিলাম আমরা সেটার সাথে যোগ করে দিয়েছি। এখন দেখো একটি বাহু, দেখো বিন্দুগুলো খেয়াল করো, আমি একটু বিন্দুগুলো গভীর করে দিচ্ছি বোঝার জন্য ভিডিওতে। দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, আর এই নিচে একটা 9টি বাহু আছে কিন্তু এই ভুজটির মধ্যে, বহুভুজটির মধ্যে, ঠিক আছে, তার 9টি বাহু আছে, এই জন্য এগুলোকে বহুভুজ বলা হয়ে থাকে। তাহলে এখন দেখো এই যে 0 থেকে 25.5 ছিল না, তাহলে এখানে আমরা এই যে ছেদ চিহ্ন দিয়ে নিচ্ছি, 2টি আড়াআড়ি দাগ, তাহলে এটা হবে কি আমাদের গণসংখ্যা বহুভুজ। তাহলে এদিকে নিয়েছি শ্রেণী মধ্যমান এক্স অক্ষের দিকে, আর আমরা ওয়াই অক্ষের দিকে নিয়েছি গণসংখ্যা। তাহলে দেখো এটার কথাগুলো আমাদের আগের এটা যে আমাদের বর্ণনা লিখতে হবে, বর্ণনাটা দেখে নাও। দেখো আগেরটার মধ্যে আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, একই ভাষা লিখতে হবে, শুধু ওখানে যেমন এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সেবা নিয়েছিলাম, আর এখানে আমরা বলবো ছক কাগজে এক্স অক্ষ বরাবর মধ্যমান নেই, শ্রেণী মধ্যমান, এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নেওয়া হয়েছে। আর সব বর্ণনা আগের মতোই। দেখো এক্স অক্ষ বরাবর 2 ক্ষুদ্রতম বর্গ সমান 1 একক ধরে 1 বর্গ সমান 2 একক ধরেছো, আর ওয়াই অক্ষ বরাবর 1 একক ধরেছো, আর 0 থেকে এখানে 30 পর্যন্ত না হয়ে এটা হবে আমাদের কত পর্যন্ত, 25.5 পর্যন্ত। তাহলে বিদ্যমান বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই ছিল তোমাদের 3টি। এখন আমরা দেখো 3টি অঙ্ক কিন্তু একটি আমাদের গণসংখ্যা সারণী করে দেওয়া ছিল, এই ধরনের আমরা প্রশ্ন করেছি। এখন এর বাইরে এখন যদি উপাত্তগুলো যদি অবিন্যস্ত উপায়ে থাকতো তাহলে সেটার গড় আমরা কিভাবে বের করতাম সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। দেখো আমরা 12 নম্বর অঙ্কটার মাধ্যমে একটা অঙ্ক করার চেষ্টা করছি, গড় নির্ণয়। দেখো 12 নম্বর প্রশ্নটি এখানে যা দেওয়া আছে, উপাত্তগুলো এলোমেলো দেওয়া আছে, অবিন্যস্তভাবে আমাকে গড় নির্ণয় করতে বলা হয়েছে। দেখো তাহলে প্রথমে আমরা সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা বের করে পরিসর এবং শ্রেণীব্যাপ্তি আমি 10 ধরেছি, আর শ্রেণী সংখ্যা তাহলে পরিসরকে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না,
এই জন্য আমরা কি পূর্ণ সংখ্যা নিয়েছি 7, মানে 7টি শ্রেণী সংখ্যা হবে। এখন দেখো প্রথমে আমরা যেটি করছি সেটি হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তুমি শ্রেণী যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, আমি শ্রেণী ব্যাপ্তি আর ট্যালি দিয়ে গণসংখ্যা তৈরি করা সবাই জানো, আমি করে নিচ্ছি। দেখো প্রথমে আমরা শ্রেণী ব্যাপ্তি 10 নিয়ে 32 যেহেতু আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল, আমি 31 থেকে শুরু করেছি, তুমি ইচ্ছে করলে 32 থেকেও শুরু করতে পারো। আমরা এখানে 10টি শ্রেণী তৈরি করে ফেলেছি, যে করে 7টি শ্রেণী তৈরি করে ফেলেছি। এখন আমরা ট্যালির মাধ্যমে গণসংখ্যা নির্ণয় করছি। দেখো আমরা এখানে শ্রেণীব্যাপ্তি তারপর ট্যালি চিহ্নের মাধ্যমে আমরা গণসংখ্যা বের করে নিয়েছি। এখন আমাদের গড় নির্ণয় করতে গেলে তোমার যদি প্রশ্ন থাকতো এরকম যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, তাহলে কিন্তু এইটুকুই শুধু অঙ্ক, যে আমি গণসংখ্যা নিবেশন সারণী শুধু 3টি কলামই হবে, শ্রেণীব্যাপ্তি, ট্যালি আর গণসংখ্যা। তার মানে গণসংখ্যা বের করাটাই হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা। কিন্তু তাহলে এটি হচ্ছে একটা অঙ্ক আমাদের শেষ হয়ে গেল। যদি প্রশ্নে বলা হতো গড় নির্ণয় করো, যেটা আমি প্রথমে বলেছিলাম এই অঙ্কটির মাধ্যমে গড় নির্ণয় করব, তখন গড় নির্ণয় করতে গেলে তোমার তো মনে আছে তোমার কী কী কলাম লাগবে, শ্রেণী মধ্যমান লাগবে আর ধাপ বিচ্যুতি লাগবে একটা। তাহলে এখন আমরা সেটিকেও দেখো, এখানে আমি ফাঁকা রেখেছি, বাকি ফাঁকা ঘরগুলোতে আমি ওগুলো দিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমি এখানে বাকি ঘরগুলো নিয়েছি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা আর ধাপ বিচ্যুতি যেটা ছিল, আর হচ্ছে এফআই ইউআই। এখন আমরা এগুলো লিখে নিচ্ছি, শ্রেণী মধ্যমানটা লিখে নিচ্ছি। দেখো শ্রেণী মধ্যমানে প্রথমে আলোচনা করেছিলাম নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। এখন যেহেতু শ্রেণী ব্যবধান 10 করে আমি যোগ করে দিয়েছি একটি বের করে। এখন আমরা ধাপ বিচ্যুতি মনে আছে, সবচেয়ে যে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে সেই শ্রেণীর মধ্যমানকেই আমরা আনুমানিক গড় ধরবো এ। তাহলে এখন আমাদের ওইটা হবে কি, ওই শ্রেণীর ধাপ বিচ্যুতি হবে 0, আর উপরের দিকে হবে -1, -2, -3, আর নিচের দিকে হবে 1, 2, 3। বাস এখন এফআই ইউআই গুণ করে যা আসে আমরা লিখে নিচ্ছি। দেখো আমি কিন্তু ভিডিও থামিয়ে নিয়ে ক্যালকুলেশনটা করে নিচ্ছি, তোমরা কিন্তু ভিডিও থামিয়ে নিয়ে ক্যালকুলেশনগুলো লিখে নিবে। তাহলে এখন দেখো এফআই আর ইউআই গুণ করে আমি সবগুলো 3 3 9, 5 2 10 এরকম করে বের করেছি। আর সর্বশেষটি ছিল সামেশন এফআই ইউআই, এটা যোগফল। দেখো এখানে যোগ করে 913 আসছে আমাদের, তাহলে এই সবগুলো যোগ করে এসেছে 13। ব্যাস, তাহলে শ্রেণী ব্যবধান আমাদের কত ছিল, এখানে শ্রেণী ব্যবধান এইচ ইকুয়াল ছিল 10। তাহলে এখন তোমরা এখানে মানটা বসিয়ে নাও, এর মান হচ্ছে আমাদের 65.5, আর সামেশন এফআই ইউআই পেয়েছ 13, আর এন হচ্ছে 50 ইন্টু তোমার শ্রেণী ব্যবধান হচ্ছে 10। এখন তোমরা এটাকে ক্যালকুলেশন করে মানটা বের করে নিও। এখন দেখো যাক, আমাদের এই ছিল আলোচনা তোমার গড়, আয়তলেখ এবং আমাদের গণসংখ্যা বহুভুজ। আশা করি সবাই বুঝতে পেরেছ। বাসায় ভিডিও থামিয়ে বারবার দেখতে থাকবে, দেখে তারপর ক্যালকুলেশনটা করবে। আমি কিন্তু আমার ভিডিওর টাইম যেন অনেক বেশি না হয়ে যায়, তারপর আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেল, এই জন্য আমি ভিডিও দেখা যায় লিখি, ক্যালকুলেশনগুলো তোমাদের দেখতেই পাচ্ছ, আমি ভিডিও থামিয়ে নিচ্ছি, এখানে ক্যামেরাটা থামিয়ে নিয়ে ভিডিও অঙ্কগুলো ক্যালকুলেশন করে সাথে আবার কিন্তু ভিডিওটা অন করছি। তোমরা কিন্তু এইগুলো ক্যালকুলেশনটা নিজেদের করার চেষ্টা করবে ভিডিও থামিয়ে নিয়ে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি নেক্সট ক্লাস দিয়ে দেবো। পরিসংখ্যান আমাদের একটি ক্লাসের মাধ্যমে শেষ, আমরা এরপরে দেখি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, 16.1 নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।